আমার একটা জিনিস খুবই অদ্ভুত লাগছে। বছরের পর বছর জিনিসটা আমার অদ্ভুত লাগছে। সেটা হচ্ছে যে আমাদের আসলে জাতীয় কোনো লক্ষ্য নাই। স্পেসিফিক কোনো উদ্দেশ্য আসলে আমরা ঠিক করি নাই। যেটা তুমি যদি রাস্তাঘাটে মানুষকে জিজ্ঞেস করো যে আমাদের টার্গেটটা কি? বাংলাদেশের টার্গেট কি? আমরা কি চেষ্টা করতেছি? কোন জিনিসের জন্য আমরা বেস্ট? ইউজুয়ালি কিন্তু কোনো ইউনিফাইং আনসার থাকে না। এবং তুমি হয়তো বলতে পারো না ভাই এটা তো ফিক্স আছে ওইখানে আছে ওইখানে আছে। মাই এক্সপেরিয়েন্স টেলস মি আমি যত ইউনিভার্সিটিতে গেছি যত জায়গায় ঘুরছি ঢাকার বাইরে কোনো ইউনিফাইং গোল আসলে নাই এবং থাকলেও মানুষ এটা জানে না। তাই আমি ওভারঅল এইটা বুঝতে পারছি যে আমাদের আসলে কমন কোনো লক্ষ্য কিংবা উদ্দেশ্য আমরা কখনো ঠিক করি নেই। এবং এই জিনিসটা আমার কাছে খুব উদ্ভট লাগে, খুবই উদ্ভট লাগে। কারণ যে কোনো বিজনেস অর্গানাইজেশন বলো ফার্স্ট একটা মিশন ভিশন দ্বারা তৈরি করে, একটা লক্ষ্য উদ্দেশ্য তৈরি করে যে তারা কি বিক্রি করবে, কি উদ্দেশ্য নিয়ে বিক্রি করবে, কি কাজ করবে। এটা ফিক্স থাকতেই হয়। যখন একটা কোম্পানি বেসিক গোলস থাকে না, তখন তারা ফল্টার করে, তাদের ফোকাসটা হারায় যায়। এবং সেম জিনিস তুমি কোম্পানি কিংবা অর্গানাইজেশনের কথা বলা লাগবে না। তুমি যদি যে কোনো আত্ম উন্নয়নমূলক বই পড়ো, যে কোনো সেলফ ডেভেলপমেন্ট বই পড়ো, সেলফ হেল্প বই পড়ো, সবগুলোতে প্রায় সবগুলোতে তোমার একটা জিনিস মেনশন থাকবে, সেটা হচ্ছে ফার্স্টে পার্সোনাল ভিশন, কোথায় যেতে চাও এবং গোলটা সেট করতে হয়, গোল সেটিং থাকে। এটা একটা ফান্ডামেন্টাল, একটা রুডিমেন্টারি পার্ট যে কোনো ধরনের ব্যক্তিগত ডেভেলপমেন্টের জন্য। এই শিপ উইদারের রার বলে না, তো যে কোনো ব্যক্তির জন্য গোল সেটিং খুব দরকার, যে কোনো অর্গানাইজেশন কর্পোরেটের জন্য গোল সেটিং খুব দরকার। বাট আমার কাছে এটা খুবই অদ্ভুত লাগে যে পুরো একটা দেশ যেখানে 20 কোটি 22 কোটি মানুষ কাজ করতেছে, আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই কেমন, এটা এটা কিভাবে সম্ভব? কিংবা আসলে আমার খুবই উইয়ার্ড লাগে জিনিসটা। এখন অফকোর্স কিছু কন্টেন্ডার আছে, কিছু উত্তর আছে যেগুলো আমরা বলি সচরাচর, এবং এগুলো শুনতে খুব ভালো লাগে, এবং আমি ওয়ান বাই ওয়ান অ্যাড্রেস করতে চাই। এবং আজকের মনোলগটা একটু ডিফারেন্ট, কারণ আমার মনোলগের মেইন থিম হচ্ছে ইন্ট্রোস্পেকশন, অন্তর্মুখী আলাপ আলোচনা, বাট এটা একটু বহির্মুখী হয়ে যাবে, দেশ জাতি ইকোনমি এগুলো সব আলাপ আলোচনা নিয়ে। কিন্তু আমি জাস্ট আমারটা শেয়ার করতে চাই, কারণ আমার মনে হচ্ছে একটা ম্যাস লেভেলের সার্বিক পর্যায়ে একটা কনফিউশন আছে, একটা লক্ষ্যহীনতা আছে, যেটা আমার মনে হয় একটা কমন এক্সপিরিয়েন্স প্রতিটা মানুষের ক্ষেত্রে আমাদের দেশে। অ্যান্ড এই জিনিসটাই আমি আসলে অ্যাড্রেস করতে চাই। তো সবার ফার্স্টে আমি বলি যে আমি এতদিন কি আনসারগুলো নিয়ে ভালো লাগতো আমার, আর আমার দুইটা আনসার খুব ভালো লাগতো দেশের জন্য। এক হচ্ছে আমরা প্রচুর রপ্তানি করব, কি রপ্তানি করবো এটা তো পরে আসতেছি। আর প্রচুর উদ্যোক্তা তৈরি করবো, আমার কাছে এই দুইটা সলিউশন খুব ভালো মনে হয়েছিল। কারণ ইন্টারনালি আমরা যত কিছু করি না কেন, বাইরে থেকে পয়সা না আসলে আসলে দেশ খুব একটা মানে অলরেডি অবস্থা খারাপ। তো বাইরে থেকে পয়সা না আসলে তো অবস্থা খারাপ আরও বেশি হবে। তো রপ্তানি করতে হবে, এক্সপোর্ট করতে হবে। তো এটা আনসার আমার খুব ভালো লাগছে। দ্বিতীয় আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে, যেহেতু আমাদের অনেক শিক্ষিত বেকার, অনেক আনএমপ্লয়মেন্ট থাকলে প্রচুর সমস্যা হয়। তো এটার জন্য উদ্যোক্তা তৈরি করা, এটা আমার আনসারটা খুব ভালো লাগছে। কিন্তু আস্তে আস্তে এই দুটো আনসার আমি মানে খুবই সন্দেহে পড়ে যাচ্ছে, কারণ এই দুটো আনসার আর সেন্স মেক করতেছে না আমার জন্য, যদিও খুবই গুরুত্বপূর্ণ, বাট আস্তে আস্তে সেন্স মেক করতেছে না। এবং এটার কারণ হচ্ছে এআই যে আসছে, এআই এর কারণে আসলে সন্দেহটা তৈরি হয়েছে আমার, যে আসলে কি ফিউচারে আমাদের কোনো জায়গা আছে নাকি না, এটা নিয়ে আমি প্রশ্ন করা শুরু করতেছে আর কি। কেন করতেছে আমি তোমাকে এক্সপ্লেন করি। সবার ফার্স্টে আমরা যে জিনিসগুলো বিদেশে পাঠাচ্ছি, মনে করো গার্মেন্টস হিউজ পার্ট, আমাদের এগ্রিকালচার হিউজ পার্ট, বাট আরেকটা জিনিস নিয়ে একটা খুব ট্রেন্ড আসছিল বাংলাদেশে, কিন্তু এখনও আছে কিন্তু, যে আমাদের দেশে অনেক ফ্রিল্যান্সার আছে এবং তারা খুব ভালো কাজ করতেছে, কিন্তু অসাধারণ কাজ করতেছে। অফকোর্স অনেক ধরনের কাজই তারা করে, কিন্তু প্রিডমিনেন্টলি কিছু কাজ যদি তুমি দেখো, যেরকম গ্রাফিক ডিজাইনের কাজ প্রচুর মানুষ করছে, ভিডিও এডিটিংয়ের কাজ প্রচুর মানুষ করছে, তারপর সফটওয়্যার সার্ভিস, সফটওয়্যারের কাজ অনেক মানুষ করছে, অনেক ভালো সাফল্য পাইছে। কিন্তু যখন এআই যখন আসছে, গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ কিন্তু অনেকটা ডিসরাপ্টেড হয়ে গেছে, ভিডিও মেকিং ডিসরাপ্টেড হয়ে গেছে, মনে করি ডিজিটাল মার্কেটিং আমরা যেটা করতেছি ডিসরাপ্টেড হয়ে গেছে। সফটওয়্যার এজ এ সার্ভিস পুরো বহির্বিশ্বে তোমার এখন মানে পুরো একটা হায়ারিং ফ্রিজ চলতেছে, অনেক কাজ অটোমেট করে ফেলতে করতেছে। সো এমন বলতেছি না যে আমরা কোডিং ভালো পারি না, আমি এমন বলতেছি না আমরা গ্রাফিক ডিজাইনিং তারপর ভিডিও এডিটিং আমরা ভালো পারি না, এটা আমি মোটেও বলতেছি না। কিন্তু আমাদের যে জিনিসটা ট্রেন্ড শুরু হয়েছিল, অনেক মানুষ যেটা নিয়ে ক্যারিয়ার তৈরি করার চেষ্টা করতেছিল, ওইটা কিন্তু এআই এর কারণে সম্পূর্ণ ডিসরাপ্টেড সিচুয়েশন। 100% একটা রিস্কে আছে, রিস্কে 100% আছে, এটা তো কোনো সন্দেহ নাই। তো আগে যেটা ভাবতাম যে আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে দক্ষ মানবশক্তি তৈরি হচ্ছে, তারা কম্পিউটার কাজ, কম্পিউটার স্কিলস এগুলো জিনিস অনেক ডেভেলপ করতেছে, বাট এখন তো আস্তে আস্তে সন্দেহ তৈরি হচ্ছে যে
বাইরের বিশ্বেই যেখানে বিভিন্ন জায়গায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, অনেক রিপ্লেসমেন্ট হচ্ছে, অনেক কোম্পানি তাদের কোরে দেখে রিপ্লেস করে এআই ইউজ করতেছে, সেখানে আমরা এমন কি জিনিস দিচ্ছি যেটার কারণে আমরা স্টিল রেলেভেন্ট থাকবো মার্কেটে? তো এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এমন না যে আজকে কালকের মধ্যে আমাদের পুরো ইন্ডাস্ট্রি গায়েব হয়ে যাবে, বাট রিস্ক তো আছে। তো এই যে প্রথমে যে আমি একটা আনসার ভাবতাম যে আমরা রপ্তানি করব, আচ্ছা ঠিক আছে। সো এই ক্ষেত্রে সফটওয়্যার যে পুরো ট্রেন্ডটা, আমরা যে বিভিন্ন কর্মদক্ষতার যে তৈরি করতেছিলাম, ডিজিটাল স্কিলস, এইটা একটা প্রশ্নের মুখে দাঁড়ায় যায়। দ্যাটস দ্য ফার্স্ট থিং। এখন তুমি খুব সুন্দর মতো বলতে পারো, এবং এইগুলো সুন্দর সুন্দর অনেক আমার কাছে যে জিনিসটা অনলাইনে আমি অনেক সময় আলাপ আলোচনা করি না, যেটা কারণ হচ্ছে যে আমরা কিছু কিছু আনসার বলি যেগুলো শুনতে খুব সুন্দর লাগে, কিন্তু আসলে ডাজ নট রিয়েলি অ্যাড্রেস দ্য মেইন প্রবলেম। এর মধ্যে একটা জিনিস হচ্ছে, ভাইয়া এআই তো আসলে আমাদেরকে রিপ্লেস করবে না। যারা ভালো মতো এআই ব্যবহার করতে পারবে তারা অন্যদেরকে রিপ্লেস করতে পারবে। আ বাবা কিংবা মা দেখো, হয়তোবা তুমি খুব ভালো মতো এআই কাজ পারতেছো, এবং তুমি হয়তো বা মানুষকে রিপ্লেস করতে, কিন্তু কিছু মানুষকে তো রিপ্লেস করতেছো, কিছু মানুষ তো তোমার কারণে, কারণ তুমি এত বেশি এফিসিয়েন্ট হয়ে গেছো, 9 জন 10 জন মানুষ 100 জন মানুষ চাকরি হারাই ফেলতেছে, বিকজ তুমি ওদের কাজটা একা করে ফেলতে পারতেছো। সো হ্যাঁ, খুব সুন্দর শোনাচ্ছে যে না, এআই তো মানুষকে রিপ্লেস করবে না, যারা ভালো মতো এআই ব্যবহার করছে তারা মানুষকে রিপ্লেস করবে। কিন্তু বাবা, কিছু তো মানুষের তো চাকরি গেল, কিছু মানুষের তো কাজ নাই হয়ে গেল, তাদের স্কিলটা তো অবসিলিট হয়ে গেল। হোয়াট অ্যাবাউট দ্যাট? তোমার আনসার খুব সুন্দর, কিন্তু আন্ডারলাইং প্রবলেমটা কিন্তু তুমি অ্যাড্রেস করতেছো না, যে কিছু মানুষ আসলেই তাদের কোনো কাজ থাকবে না, দে ডোন্ট হ্যাভ এনি ভ্যালু। তখন তখন তাদের কি করবা? দ্যাটস দ্য থিং। সো প্রথমে গেলাম হচ্ছে সফটওয়্যারের বিষয় জিনিসটাতে। এখন অফকোর্স এমন না যে এক রাতের মধ্যে পুরো ইন্ডাস্ট্রি নাই হয়ে যাবে, অফকোর্স কিছু জায়গায় ডেফিনেটলি কাজ থাকবে, বাট আমাদের যে একটা ট্রেন্ড ছিল ওইটার আসলে ভবিষ্যৎ থেকে এটা আমি জানি না। দ্বিতীয় জিনিস হচ্ছে উদ্যোক্তা তৈরি করা। আচ্ছা, উদ্যোক্তা যে তৈরি করবা, ভেরি গুড আনসার। মনে করে কর্মসংস্থান তৈরি করবা, উদ্যোক্তারা যে আসবে তারা বানাবেটা কি? এই ক্ষেত্রে আমি আবার চিন্তা করি যে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি, একটা দেশের লক্ষ্য উদ্দেশ্য কি, আমরা কি বানাবো? এখন একটা কমন আনসার হচ্ছে গার্মেন্টস। ওকে, ভেরি গুড, গার্মেন্টস ঠিক আছে, গার্মেন্টস আমাদের হিউজ পরিমাণে এক্সপোর্ট হয়, অফকোর্স সামনে ইনশাল্লাহ হবে। তো এটা একটা ইন্ডাস্ট্রি আছে। মানে বাইরে আর কি বানাবে, সবাই কি এই গার্মেন্টসের উদ্যোক্তাই হবে নাকি অন্য কিছু বানাবো? এখন অন্য কি বানাবো, তখন এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে আমরা দেশ হিসেবে আমাদের লক্ষ্যটা কি। আমরা কি আমাদেরকে এইভাবে পজিশন করবো যে আমরা চিপ লেবার দিয়ে জিনিসপত্র বানায় তারপর এক্সপোর্ট করি, নাকি অন্য কিছু? এবং এখানে অনেকটা জিনিস চলে আসে। এআই তো আসছে, সামনে মেশিনস আসতেছে, অটোমেশন আসতেছে। তো আস্তে আস্তে মানুষের রিপ্লেসড হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হচ্ছে জিনিসটা। বিভিন্ন ফ্যাক্টরি আসতেছে যেখানে এক একটা মেশিন একটা মানুষের চেয়ে বেশি কাজ করতেছে। তো যদিও আমাদের দেশে আনফর্চুনেটলি লেবারের মূল্য খুব কম, তাই মেশিন দিয়ে রিপ্লেস করা আরও অনেক সময় লাগতে পারে, হয়তো বা যে মেশিনের দাম আরও অনেক কমবে, এতটা কমবে যে মানুষকে রিপ্লেস করতে পারবে আমাদের দেশে, বাট দ্যাটস কামিং সুনার অর লেটার। সো ইভেন ইন দ্যাট কেস, আমরা যে অনেক উদ্যোক্তা বানাবো, কি বানাবো, মানে মনে করো তুমি বিভিন্ন ইউনিভার্সিটি আছো, মনে করো তুমি একটা ইউনিভার্সিটি ভিসি কিংবা তুমি ইউনিভার্সিটির একটা প্রফেসর, তুমি বাচ্চাদের কি বলবা যে তোমরা এই জায়গায় ফোকাস করো? খাবার বানাবে, প্রসেস ফুড বানাবে যেটা এক্সপোর্ট করবে? গিভ দেম অ্যান আনসার, কিছু একটা বলো। না হলে উদ্যোক্তা হচ্ছে হচ্ছে তুমি খালি নিজের মার্কেটটা সার্ভ করতেছো, মনে করো তুমি খালি বাংলাদেশের মধ্যে সার্ভ করতেছো, হ্যাঁ, কিন্তু বাংলাদেশের মধ্যে সার্ভ করলেই তো হবে না, আমাদের তো বাইরে থেকে টাকাও আনা লাগবে, কারণ আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ, এবং আমাদের বাইরে থেকে এই বৈদেশিক মুদ্রাটা আনা লাগবে। So, এমন কি বানাচ্ছি যেটা কারণে আমরা বাইরের জিনিসগুলো আনতেছি? সো হ্যাঁ, অফকোর্স তুমি টি শার্টের ব্যবসা করতে পারো, অফকোর্স তুমি খাবারের ব্যবসা করতে পারো, বাট এই যে ব্যবসাগুলো তুমি যে করতেছো এটার কারণে কি বৈশ্বিক কোনো পরিচিতি দাঁড়াবে বাংলাদেশে, যে বাংলাদেশে এই জিনিসটা তৈরি হচ্ছে? কারণ আমরা তো লোকাল মার্কেট সার্ভ করতেছি। তো এই জন্যই বারবার প্রশ্নগুলা উঠে দাঁড়ায় যে আমাদের লক্ষ্য আর উদ্দেশ্যটা কি, আমরা কি চাচ্ছি? তুমি যদি বলো যে দেখেন ভাই, আমরা আসলে গার্মেন্টসে এক্সপার্টিসটা ডেভেলপ করতে চাই, তাহলে এইটাই বলো, অ্যাটলিস্ট বলো। আমি চাই যে আমাদের একটা সলিড একটা স্টেটমেন্ট, মানে কি একটা পৃষ্ঠায় থাকে না লক্ষ্য, মিশন, ভিশন থাকে, একটা পৃষ্ঠায় একটা লিখা থাকুক যে এটা আমাদের লক্ষ্য। হয়তো বা আমি ওটার সাথে অ্যাগ্রি করি না, হয়তো বা ওইটা আমার ইন্ডাস্ট্রিও না, বাট অ্যাটলিস্ট 20 কোটি মানুষের মধ্যে যারা জানবে তারা অ্যাটলিস্ট বুঝুক যাচ্ছে এই লাইনে আমরা যাচ্ছি, দ্যাট ইজ আওয়ার লাইন, এই লাইনে আমরা উন্নতি করার চেষ্টা করতেছি, অ্যাটলিস্ট একটা গাইডলাইন থাকুক। বাকি যারা অন্য লাইনে কাজ করতে যাচ্ছে করুক, সমস্যা নেই, কিন্তু একটা ন্যাশনাল একটা গোল থাকা দরকার, লক্ষ্য উদ্দেশ্য থাকা দরকার। এবং এখানে আরো অনেক কিউটসি অনেক জিনিসপত্র চলে আসে, যেরকম অনেকজন বলে যে আমাদের তো আমাদের বৈশ্বিক পরিচিতি দাঁড়াবে হচ্ছে ক্রিকেট নিয়ে। উইথ ডিউ রেসপেক্ট, পুরো বিশ্ব ক্রিকেট খেলে না আসলে, খুব কয়েকটা দেশ ক্রিকেট খেলে,
এবং এটার কারণে আসলে বৈশ্বিক পরিচিতি এটা কেমনে বুঝে মানে এখন কেউ যদি জিনিসটা না বুঝে এটা আসলে খুব কন্ডিশনিং মনে হবে আলাপটা, বাট জিনিস হচ্ছে যে দেখেন খুব বেশি কিছু দেশ কিন্তু খেলে না ক্রিকেট, এবং এমন না যে আমরা আহামরি খুব একটা পারফর্ম করতেছিও। অ্যান্ড অন টপ অফ দ্যাট ক্রিকেট খেলা দেখতে কয়জন মানুষ টিকিট কিনে এখানে আসে দেখবে আর কি, পর্যটন শিল্পে কতটুকু আসলে ইম্প্যাক্ট ফেলতেছে। সো দ্যার আর মেনি আদার থিংস, প্লাস যারা ক্রিকেটের ব্র্যান্ড তারা কি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হচ্ছে নাকি না, দ্যার আর সো মেনি আদার কোয়েশ্চেন্স আমি আপনাদেরকে ছুড়ে দিতে পারি, বাট জিনিস হচ্ছে কিউট আনসার যে মানুষ আমাদের ক্রিকেটের জন্য চিনে, হ্যাঁ অমুক জায়গায় আমি গিয়েছিলাম, তাহলে বলছি ও ইউর ফ্রম দ্যাট কান্ট্রি দ্যাট প্লেস ক্রিকেট, তখন আপনার গর্বে বুকটা ফুলে উঠতেছে, বাট আসলে এটা কি পরিমাণে ট্রান্সলেট করতেছে কিংবা দেশকে হেল্প করতেছে এটা আপনি একটু চিন্তার বিষয় নিয়ে রাখেন। পর্যটনের ক্ষেত্রে হ্যাঁ আমাদের বেশ প্রমিসিং ছিল, এবং বর্তমানে একটা ট্রেন্ড হচ্ছে যে কোনো বিদেশি ইনফ্লুয়েন্সার যখনই তাদের একটু ভিউজ লাগবে, একটু নাম্বার হাইপ করা লাগবে, ইনফ্লেট করা লাগবে, তারা এই এশিয়ান সাবকন্টিনেন্টগুলোতে আসে, ইন্ডিয়াতে আসে, বাংলাদেশে আসে, এখানে এসে প্রচুর ভিউজ পায়। বাঙালিরাও তাদেরকে দেখলে একদম লাফায় উঠে যে না জানি সাদা চামড়া কারণে তারা কত না বেশি আমাদের চেয়ে বেশি ভ্যালুয়েবল, আল্লাহ মালুম কেন আমাদের মাথায় আইডিয়াটা এখনও আছে। বাট যাই হোক, বাইরে থেকে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসে, তারা ক্যান্সেলড হইলেও এখানে আসে নিজেদেরকে রিডিম করতে। ইটস অলমোস্ট লাইক একটা মানে পিউরিফিকেশন প্রসেস, যে এখানে আসে অডিয়েন্স কামায়, ইনফ্লেট করে, তারপর আবার নিজের কাজে ফেরত যায়। বাট স্টিল আই ডোন্ট সি দ্যাট ওয়ার্কিং। ইটস লাইক সব কিছুতে আমাদের অ্যাবিউজ করা হয়, ইটস মোর লাইক আমাদেরকে ইউজ ইউজ করা হয়, অ্যাবিউজ না বলি, বাট আমাদেরকে ইউজ করা হয় কোনো না কোনোভাবে, যেখানে আমরা আসলে আপার হ্যান্ড পাচ্ছি না। যাই হোক, তো ওভারঅল আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের আসলে একটা লক্ষ্যহীনতা কাজ করতেছে, এবং ফিউচারে আমাদের কোনো জায়গা, আমাদের আসলে জায়গাটা কী হবে ফিউচারে এটা আমরা আসলে এখনও বুঝে উঠতে পারতেছি না। এমনকি তুমি যদি পড়াশোনার ক্ষেত্রে বলো, আমাদের ক্ষেত্রে সবসময় কী বলা হয় যে পড়াশোনা করো, এখান থেকে আমরা নলেজ তৈরি করব, প্রগতি তৈরি করব অ্যান্ড স্টাফ। তো তুমি যদি সায়েন্সের ক্ষেত্রে চিন্তা করো, স্টেম যদি চিন্তা করো, সায়েন্সের ক্ষেত্রে যেসব রিসার্চ টিচার্স হচ্ছে আমাদের আসলে অত অবকাঠামো নাই। অধিকাংশ যারা করতেছে তারা বিদেশেই চলে যাচ্ছে, বাইরে যায় তারা সাফল্যটা অর্জন করতেছে। তো যে দেশে দেশে যারা থাকতেছে তাদেরকে অনেক বেশি 100-200 গুণ বেশি হার্ডল ফেস করতে হচ্ছে। সো এমন না যে বর্তমান দুনিয়া যেই জায়গায় প্রগ্রেস করতেছে টেকনোলজি, আমরা না সেমিকন্ডাক্টর বানাই, না আমরা চিপস বানাই, না আমরা সায়েন্স নিয়ে রিসার্চে খুব একটা আগায় আছি। সো পুরো দুনিয়া যে জায়গায় আগাচ্ছে ওই জায়গায় আসলে আমাদের কোনো কম্পিটেন্সি আমরা আসলে তৈরি করতে পারতেছি না। আমাদের মানুষ আছে যারা যোগ্য, বাট অবকাঠামো নাই জন্য কাজ করতে পারতেছে না। তো এমনটা আমরা আসলে বলতে পারতেছি না যে আমাদের জাতীয় লক্ষ্য হবে বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত হওয়া। এটা আসলে এখন ওই পর্যায়ে আমরা যাচ্ছি না। তুমি যদি সায়েন্সের পরে যদি কমার্সে যাও, কমার্সের কথা যদি চিন্তা করো, এমন না যে আমরা একটা বড় একটা ইকোনমি যেখানে সবাই খুব একটা লাফায় আছে, অফকোর্স স্ট্র্যাটেজিক্যালি খুব একটা ইম্পর্টেন্ট জায়গায় আছে আমরা, কিন্তু আমরা ইউজ করতে পারতেছি না। আর আর্টসের ক্ষেত্রে মনে করো বিভিন্ন ক্রিয়েটিভ ফিল্ডের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো যে আচ্ছা এই ক্ষেত্রে হয়তো আমরা বৈশ্বিকভাবে বড় কাজ করতে পারবো, এটাও আসলে হচ্ছে না। আমরা উল্টা বিভিন্ন আর্ট শিল্প এগুলো আমরা ইম্পোর্ট করতেছি, আমরা আমাদের কালচার বাইরের বিভিন্ন কান্ট্রি থেকে নিচ্ছি, আমরা আমাদের নিজস্ব কালচার এক্সপোর্ট করতেছি না। অফকোর্স মানুষ এটা বলে খুব খুশি পায় যে হ্যাঁ রিক্সা হচ্ছে আমাদের কালচার, গামছা হচ্ছে আমাদের কালচার, কিন্তু কোনো আমাদের দেশের মানুষই আসলে কিন্তু বিভিন্ন ফর্মাল অনুষ্ঠানে গেলে সে হয়তো গামছাটা ক্যারি করবে না। রিক্সাকে মানে কেউ কি বলে যে হ্যাঁ আমি আস্তে আস্তে সোশিও ইকোনমিক ক্লাসে উন্নত করতেছি তাই আমি একটা রিক্সা নিব না, তারা গাড়ি কেনার চিন্তা করে। আমাদের একটা দ্বৈতমুখিতা আছে, আমরা বাইরে যখন বলি হ্যাঁ ক্রিকেট ক্রিকেট, বাইরে আমরা রিক্সা রিক্সা, হ্যাঁ গামছা গামছা প্রচুর করি, বাট এটা আমরা নিজেরাই এটা আমাদের এলিট স্ট্যাটাস হিসেবে আমরা দেখি না, এটা আমরা নিজেরাই এটা আমাদেরকে লাক্সারি পণ্য হিসেবে দেখি না। উল্টা প্রচুর তো এখন তো মারামারি হচ্ছে যে রিক্সা থাকবে নাকি অটো রিক্সা থাকবে নাকি সিএনজি হবে। তুমি যে জিনিসটা কালচারাল এলিমেন্ট হিসেবে বাইরে প্রমোট করতেছো ওই জিনিসটা তুমি নিজেই ওন করো না। আর যাই হোক ওইসব হিপোক্রেসির কথা পরে আসি। তো যে পয়েন্টটা ছিলাম সেটা হচ্ছে সায়েন্স বুঝলাম আমরা একটু পিছায় আছি, কমার্সও বুঝলাম আমরা খুব একটা পারতেছি না হয়তো বা, আর্টসে তো অ্যাটলিস্ট পারতাম হয়তো বা ক্রিয়েটিভ ফিল্ড, বাট এটাও আমরা ওন করি না আসলে, আমরা নিজেদের আর্টকে আমরা নিজেরাই ভ্যালু করি না, এবং আমরা আমাদের বিভিন্ন শিল্প সাহিত্যের জিনিসগুলো আমরা বাইরে থেকে এখন ইম্পোর্ট করতেছে, ওগুলাও আমরা আমদানি করতেছে আর কি। এমনকি ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন আমি এখন ঢুকবো না, সেটা হচ্ছে আমাদের আসলে শিল্প সাহিত্য আর্ট কি এটা আমরা নিজেরাই জানি না ইন টু সাম এক্সটেন্ট। কেন জানি না এটাতে আমি এখন ঢুকতেছি না, এটা আরেকটা যুদ্ধ। সো দ্যাটস অ্যাবাউট ইট। তো এখন যদি এমন একটা জায়গায় থাকি যেখানে আমরা আসলে জানি না যে আমাদের জাতীয় গোলটা কি, লক্ষ্য উদ্দেশ্য কি, তাহলে আমরা কি করব? এখন এসেছি এই কোয়েশ্চেনটা আনসার আমি কিভাবে জিনিসটা দেখতেছি। আমার কাছে মনে হচ্ছে যে
এআই এর সামনে যেসব চেঞ্জ আসতেছে আমরা আসলে কোনো লক্ষ্য উদ্দেশ্য সেট না করে আমরা আগাইতেছি র্যান্ডম ভাবে। ওরা এআই বলে, আমরাও এআই বলি। বাট ওরা চিপ ম্যানুফ্যাকচার করতেছে, কোম্পানি বানাচ্ছে, এজেন্টস বানাচ্ছে, আরো অনেক কিছু করতেছে। বাট আমরা জাস্ট ওই সেকেন্ড থার্ড ওয়েভ হিসেবে ক্যাচ অন করার চেষ্টা করতেছি। হোয়াট এভার দ্য কেস, যায় আসে না। এখন জিনিস হচ্ছে আমরা কি করব, পার্সোনাল লেভেলে কি করব। মনে করো জাতীয় লেভেলে, ন্যাশনাল লেভেলে কোনো ঐক্য নাই, মনে করো গোলস নাই, সেট করা নাই, তাহলে আমরা পার্সোনাল লেভেলে কি করব। আমি জানি না তুমি কি করবে, আমি জানি না, বাট আমি অ্যাটলিস্ট যা প্রেডিক্ট করতেছি সেটা হচ্ছে ইচ ম্যান ফর হিমসেলফ হয়ে দাঁড়াবে। অর্থাৎ সবাই একসাথে মিলে কাজ করতে পারবে এমন কোনো অপরচুনিটি যখন থাকতেছে না, সবাই নিজের আখের গুছানোর চেষ্টা করবে। এবং যে জিনিসটা আমাদের দেশে অলরেডি আছে, হাইপার কম্পিটিটিভ, অর্থাৎ আমরা কোলাবোরেট করতে চাই না, একজন একজনকে হেল্প করতে চাই না। কারণ আরেকজনকে হেল্প করা মানে হচ্ছে আমরা ভাবি যে আমার নিজের পাতে ভাত কমে যাবে। তাই আমরা আরও বেশি কম্পিটিটিভ হয়ে যাব। কয়েকজন যারা ভালো মতো কাজ শিখবে তারা ভ্যালু নিয়ে থাকবে, কিন্তু তারা আর বাকি 10-15 জনের চাকরিটাও নিয়ে ফেলবে। সো আনএমপ্লয়মেন্ট হয়তো আরও আরও বাড়বে, আরও বেশি মানুষ ভ্যালুলেস হয়ে দাঁড়াবে। তাদের লাইফের ভ্যালু থাকবে কিন্তু স্কিল ওয়াইজ তাদের ভ্যালু থাকবে না, অবসলিট হয়ে দাঁড়াবে। এবং মানুষ আস্তে আস্তে বুঝবে যে এইখানে হয়তো বা তারা আর কিছু করতে পারতেছে না, অলরেডি একটা ট্রেন্ড আছে বাইরে চলে যাওয়ার, ওই ট্রেন্ডটা আরও বাড়তে থাকবে এবং মানুষ আর ডেসপারেট হবে। এবং তুমি অলরেডি আগে খেয়াল করছো যে আমাদের ভিসার অবস্থা খুব একটা ভালো না, ডেসপারেশন বাড়তেছে দেশ থেকে পালানোর জন্য। কিন্তু বাইরে যে মানুষ যাবে, ভিসা টিসা আরও বেশি জটিলতা এগুলো বাড়তেছে। বিভিন্ন দেশ আরও আমাদের স্পেসিফিক এমন অনেক কান্ট্রি আছে যার অন্য কোনো কান্ট্রির সাথে কোনো সম্পর্ক নাই, জাস্ট বলছে যে বাংলাদেশ থেকে নিবে না, এরকম একটা অবস্থা। তো সিচুয়েশন আস্তে আস্তে খারাপ হচ্ছে যেটা মনে হচ্ছে। এবং আমি তোমাকে বলো ফাইনাল আরেকটা জিনিস বলে আমি শেষ করবো, এই জিনিসটা তুমি মোটেও প্রেডিক্ট করতেছো না, যে জিনিসটা আমি ফাইনালি বলে আমি শেষ করবো, আমি যেটা আন্দাজে করতেছি। তো মানুষ আস্তে আস্তে ডেসপারেট হচ্ছে, তারা বাইরে পালানোর চেষ্টা করতেছে, বাট বাইরে পালাতে পারতেছে না বিকজ ভিসা জটিলতা তৈরি হচ্ছে। যারা অলরেডি অনেক ট্রাভেল করছে তারাই ট্রাভেল করতে প্যারা খাচ্ছে, যাদের ব্যাংকে টাকা আছে তাদেরকে পর্যন্ত প্রচুর পরিমাণে অনেক কথাবার্তা শুনতে হচ্ছে। সো আমি লাস্ট 2 বছর এইগুলো জিনিস, বাইরে যাওয়ার বিভিন্ন অ্যাপ্লিকেশন করতেছি, তো মানে বাইরে পড়তে যাওয়া না, মানে ঘুরতে যাওয়ার জন্য। তো তখনই আসলে বুঝে গেছে কি অবস্থা। সো মানুষ আস্তে আস্তে আটকায় যাবে এই জায়গাটাতে, অ্যান্ড নিয়তির মাইর খাবে। দ্যাটস হোয়াটস গানা হ্যাপেন, একটা কিয়স। অ্যান্ড তুমি বলতে পারো যে ভাইয়া আপনি খামাখা ফিয়ার মঙ্গারিং করতেছেন, আসলে জিনিসটা এমন না, ভালো আশা করতেই পারেন। হোপ ইজ ইজ এ গুড থিং, বাট হোপ ইজ নট এ স্ট্র্যাটেজি। এটা অলওয়েজ বুঝে রাখি। আমরা এখন আলাপ করতেছি ন্যাশনাল গোল নিয়ে। তুমি একটা বোর্ড মিটিং আসতা, তোমার আলাপের বিষয় হচ্ছে ন্যাশনাল গোল কী হবে, লক্ষ্য উদ্দেশ্য কী হবে। তুমি আসে বলতেছো যে আশা ভরসা রাখি। অফকোর্স আশা ভরসা রাখবা, এটা ইমানেরও অংশ, আল্লাহর উপর ভরসা রাখবা। বাট স্ট্র্যাটেজিও থাকতে হবে। পুট ইউর ট্রাস্ট ইন আল্লাহ, বাট টাই ইউর ক্যামেল। নিজের যে কাজটা এটা করতে হবে। তুমি বোর্ড মিটিংয়ে যায় কোম্পানি, হ্যাঁ নেক্সট মাস কয়টা সেল হবে স্যার জানি না, বাট আমরা আশা রাখতেছি অনেক সেলস হবে। লেটস ট্রাই দ্যাট, দেখো কি হয়, কোথায় যাও। সো হোপ ইজ গুড, বাট হোপ ইজ নট এ স্ট্র্যাটেজি। তো আপাতত আমাদের কোনো স্ট্র্যাটেজি নাই, এটাই যা বুঝতেছি। তো সবাই কম্পারেটিভ হবে, কিছু কিছু জিনিস চেঞ্জ হবে না, কিছু কিছু জিনিস থাকবে। যেরকম সরকারি চাকরি স্টিল থাকবে, মানুষ স্টিল অ্যাপ্লাই করবে, কোচিং সেন্টার নট নেসেসারিলি গোয়িং এনিওয়্যার এলস। আমাদের সিস্টেম বদলানো একটা হিউমাঙ্গাস প্রসেস। তো যতদিন সিস্টেম বদলাচ্ছে না, ডিজিটাইজ হচ্ছে না সব কিছু, আর অনেক কিছু হচ্ছে না, কবের বিষয় এটা আসলে, ততদিন না বলতে পারো যে অনেকগুলো জিনিস সেফ। যারা মনে করে অ্যাগ্রিকালচারের কাজ করতেছে, যারা হাতের কাজ করতেছে, যারা ক্রাফটসে কাজ করতেছে, তাদেরটা নট নেসেসারিলি এআইয়ের কারণে ডিসরাপ্টেড হয়ে যাবে, কিন্তু মার্কেট প্লেসটা চেঞ্জ হয়ে যাবে অনেক ক্ষেত্রেই। তো তোমার যদি কাজ এমন থাকে, এরকম একজন এআই সুপার এক্সপার্ট বলতেছিল যে আপনি প্লাম্বার হয়ে যান, আপনি ইলেকট্রিশিয়ান হয়ে যান, কারণ এআই এসে কগনিটিভ কাজগুলো রিপ্লেস করবে, হোয়াইট কলার কাজ অনেকগুলো রিপ্লেস করে ফেলবে, যেগুলোর জন্য বুদ্ধি লাগে। বাট যেগুলোর জন্য শরীর লাগে, যতদিন না মেশিনস রিপ্লেস করতেছে ওগুলো কাজ থাকবে, ডক্টর থাকবে। সব ডক্টরের কাজ সিমিলারভাবে ইম্প্যাক্টেড হবে না। আর যারা ডায়াগনোসিস করতেছে তারা হয়তো এআই দিয়ে ডায়াগনোসিস করবে, স্ক্যান করবে, কম্পিউটার আগে থেকে বলে দিবে। বাট অন্যদের কাজটা, যারা পেশেন্ট দেখতেছে, এখনও হয়তো বা লাগবে, ডেফিনেটলি লাগবে, আর সামনে আরও কয়েক বছর তো লাগবে। সো নেক্সট 10 থেকে 20 বছর অ্যাটলিস্ট আমার কাছে মনে হচ্ছে যে যেগুলো কাজ ব্রেন নির্ভর কম, সেগুলো থাকবে ডেফিনেটলি। বাট আস্তে আস্তে হিউম্যাঙ্গাস চেঞ্জ আসতেছে, বাট চেঞ্জ যে আসবে ওইটা মেইন কনসার্ন না। আমার আজকে মেইন কনসার্ন ছিল হচ্ছে চেঞ্জেস আসতেছে, বাট আমাদের ন্যাশনাল গোলটা কী হবে, আমরা 20 কোটি মানুষ কোন দিকে তাকায়। নৌকাটা আমরা বাইবো, কিংবা মনে করো গাড়িটা আমরা ড্রাইভ করব, কিংবা বিমানটা আমরা চালাবো। সো এ শিপ উইদাউট এ রাডার যেটা বলে, একটা রাডার থাকা উচিত আর কি। সো
ইয়া দের ইজ দ্যাট। এখন আসি ফাইনাল পয়েন্ট। এটা আসলে একটু আনঅর্থোডক্স, এটা আসলে আমার মনে হয় না কেউ বলতেছে, কেউ মেনশন করতেছে। আমার কাছে হাউ ইজ গানা গো ডাউন, ইয়া মানে কিভাবে জিনিসটা শেষ হবে কিংবা কিভাবে জিনিসটা হাউ ইজ গানা টার্ন আউট। তুমি বলতে পারো যে সাদমান ভাই আপনি এই এত পেসিমিস্টিক কথা কেন বলতেছেন কিংবা ফিয়ার মঙ্গারিং কেন করতেছেন, বাট জিনিস হচ্ছে আমি জাস্ট চিন্তা করি আর কি, দ্যাটস মাই, মানে আমি জাস্ট আমারটা শেয়ার করতেছি। আই উড হাইলি অ্যাপ্রিসিয়েট যদি তুমি ডিসঅ্যাগ্রি করো। আমার খুব ভালো লাগবে যদি তোমার অল্টারনেট আনসার থাকে, কারণ আমি চাই না যে আমি সঠিক হই, কারণ আমার খুব পেসিমিস্টিক একটা ধারণা, আমি ফিউচার অন্ধকার দেখতেছি। তো আমি ডেফিনেটলি চাবো যে তুমি আমাকে ভুল প্রমাণ করো, তুমি আমাকে বিভিন্ন অল্টারনেটিভ দাও, এটা হলে ভালো হবে। তো আমি যে অল্টারনেটিভ ফিউচার দেখতেছি, এআইও আসলে মেইন বড় ফ্যাক্টরটা না যেটা আমাদের দেশকে আরো বড়ভাবে চেঞ্জ করবে, সেটা হচ্ছে একটা ম্যাসিভ আর্থকোয়াক। তুমি কি চিন্তা করছো জিনিসটা নিয়ে? সো প্রতি প্রতি বছর বছর দুই পর পর একটা আমাদের আলাপ আসে যে আর্থকোয়াক হচ্ছে এবং আমাদের নগর বন্দর এগুলোর জন্য রেডি না। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমরা আসলে কোনোদিন রেডি হব না। যতদিন না সুনামি আমাদের ডোর স্টেপে এসে পৌঁছাবো, ততদিন না আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা সিরিয়াস হব না, কিংবা মানে আমরা হচ্ছে বলে না প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমরা আসলে প্রিভেনশনে বিশ্বাসীই না। আমরা শেষ মুহূর্তে যাই একদম ঠিক করবো। আমরা জানি যে অবিসিটি খারাপ, আমরা জানি যে স্বাস্থ্য মেনটেন না করলে সমস্যা, কিন্তু না, যতদিন না পর্যন্ত ডক্টরের কাছে যাচ্ছি অর্গান ফেলিয়ার হবে, ততদিন আমরা স্বাস্থ্যকে সিরিয়াসলি নিব না, হোয়াট এভার দ্য কেসেস। আমার কাছে মনে হয় হ্যাঁ আমরা অনেক প্ল্যান করতেছি, অনেক ফিউচার নিয়ে ভাবতেছি, অনেক কিছু করতেছি, বাট স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং প্রতি 100 বছরে কিংবা একটা পিরিয়ড পর পর একটা বড় ভূমিকম্প হয়, এবং এটা যারা এক্সপার্ট তারা বারবার বলে আসছে যেটা আমাদের দেশে হওয়ার কথা, এবং আমাদের দেশ এটার জন্য রেডি না। সো স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং, এটা আমি বলতেছি না যে আমি জানি যে সামনে আর্থকোয়েক হবে বড় সড়ো একটা, ইটস জাস্ট স্ট্যাটিস্টিক্স এটাই বলে, এক্সপার্টরা এটাই বলে। প্লেটসে আস্তে আস্তে এনার্জি জমা হয় যেটা একসময় রিলিজ হবেই। ইটস ইটস অ্যাবাউট, মানে দ্যাটস হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস আর কি, মানে আনফর্চুনেটলি দ্যাটস হাউ জিওগ্রাফি ওয়ার্কস, অ্যান্ড দেয়ারস দ্যাট, কান্ট আর্গিউ উইথ দ্যাট। তো আমি যতটুকু বুঝতেছি যে আমাদের দেশটা, আমাদের নগরটা মোটেও ভূমিকম্পের জন্য রেডি না, এবং যদি আল্লাহ না করুক অফকোর্স, বাট মনে করো যদি 7 থেকে 8 মাত্রা একটা ভূমিকম্প হিট করে আমাদের দেশে, যে পরিমাণে কোল্যাপস হবে, ওইখান থেকে মনে হয় না আমরা আমাদের, অ্যাটলিস্ট আমি আমার জীবদ্দশা ওইখান থেকে আসলে দেশ ওখান থেকে বাইর হইতে পারবে আর কি। এটা যে পরিমাণে ন্যাশনাল একটা ক্রাইসিস, বিল্ডিং ধসে পড়বে, রাস্তা ব্লক হয়ে যাবে। আমাদের রাস্তা ব্লক যদি নাই থাকে, মনে করো রাস্তায় কোনো ব্লক নাই, কোনো ভাঙা গাড়ি নেই, এই রাস্তা দিয়েই আমরা যাতায়াত করতে পারি না। আমাদের গতি হচ্ছে ঘন্টায় 6 কিলোমিটার না 7 কিলোমিটার, তার চেয়েও কম হয়তো বা এখন অবস্থা। এমনি যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া আমাদের যেগুলা প্রেশার ওগুলা চলতে পারে না। যদি ভূমিকম্প হয়, জিনিসপত্র কোলাপস করে, তোমার কি মনে হয় কিছু মুভ করবে, কিছু কি শিফট করতে পারবে, কিছু নড়তে চড়তে পারবে? ইনফ্রাস্ট্রাকচার ফার্ম ঘেটে মনে করে একটা রাস্তা যদি ব্লকড হয়, তোমার কি মনে হয় আমাদের মোবিলিটি কই যাবে? মোবিলিটি আমাদের কয় টাইপের এয়ারপোর্ট আছে, যদি ওইটার নষ্ট হয়, ত্রাণ টানের কি অবস্থা হবে? জাস্ট চিন্তা করো, দেয়ারস দ্যাট। সো অফকোর্স আমি অনেক চিন্তা করি যে আমাদের ফিউচারটা কী হবে, পার্সোনালি আমার কী করা উচিত। অফকোর্স আমি নিজে ব্যক্তিগত কিছু জিনিস নিয়ে আগাচ্ছি, ডেফিনেটলি আমার নিজস্ব প্ল্যান্স তো আছেই, অফকোর্স শিফট করতেছি, তোমরা নিজেরাই দেখবা আরও ভালো মতো সামনে কয়েকটা দিনে। অফকোর্স ব্যক্তিগত প্ল্যান থাকবে, দেশকে নিয়ে অনেক প্ল্যান থাকবে, বাট আমার এত ব্যাক অফ মাই মাইন্ডে আমার এটা থাকে যে এইসব কিছু হচ্ছে, সাডেনলি যখন ভূমিকম্পটা হবে, ইটস গন, ওখান থেকে বাইরে হওয়ার তো সুযোগ নেই, আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই, কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আজকে এমনি অনেক পেসিমিস্টিক কথা বলছি, বাট আই ডোন্ট সি বিয়ন্ড ইট। অ্যাটলিস্ট মনে করো ক্লাইমেট চেঞ্জের কারণে যে প্রবলেমগুলো হচ্ছে আস্তে আস্তে আমাদের দক্ষিণ অঞ্চলের অনেক চেঞ্জ আসতেছে, ওয়েদার তো বদলায় গেছে, ওয়েদার কিন্তু ফান্ডামেন্টালি বদলায় গেছে, এটা চেঞ্জ বোঝা যাচ্ছে অ্যাটলিস্ট। সো ওগুলো অ্যাটলিস্ট আস্তে আস্তে আসতেছে, বাট ভূমিকম্পটা যখন আসবে ধাম করে, আই ডোন্ট নো, আই জাস্ট ডোন্ট নো। ইয়া, তো আজকে এত আলাপ কেন করলাম, কারণ বিভিন্ন দেশের কিন্তু গোলস আছে। মনে করো আমেরিকা এখন চিন্তা করতেছে তারা এআই অনেক আগায় যাবে, বিভিন্ন কান্ট্রি যারা সেমি কন্ডাক্টর বানাচ্ছে তারা সেমি কন্ডাক্টরে ফোকাস করতেছে। সো দ্যার আর সো মেনি যারা ইলেকট্রিক ভেহিকল তৈরি করছে ওইসব কান্ট্রিগুলো নিয়ে করছে, টেকনোলজি নিয়ে কাজ করতেছে। সো ওদের একটা ভিশন আছে, এবং যাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে, প্ল্যান নিয়ে কাজ করে, তারা এমনিই আগায় যায়। আমাদের
ভাই বুঝলাম যে আগানোর পরে, বাট এট ইজ লক্ষ্য আর উদ্দেশ্য একটা তো সেট করা দরকার ছিল না, বলে ভালো হতো। এবং যখনই মানুষ এগুলো নিয়ে কথা বলে, আমি কিন্তু এমন, আমি হয়তো বা অনেক আমি রিয়েলিস্টিক কথা বলছি, বাট রিয়েলিস্টিক কথাটাই একজন অনেক পেসিমিস্টিক শুনাইছে। বাট আমি যখনই আলাপ আলোচনা ফলো করি, আমি খুব চেষ্টা করি যে কে খুব স্পেসিফিক আনসার দিচ্ছে। কারণ অধিকাংশ সময় যেগুলো আলাপ আলোচনা হয় ওগুলো হচ্ছে ক্রাউড প্লিজিং আলোচনা, যে এই করব সেই করব, বদলায় দিব, হ্যান করবো ত্যান করবো। অফকোর্স এই অপটিমিজমটা দরকার, এই জোশটা দরকার, বাট চিন্তার মধ্যে কার্যকরিতা দরকার। মনে করো আমি ভেবে চিন্তা করি, মনে করো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। আমি চিন্তা করি যে বাংলাদেশে একটা যদি চেঞ্জ আনতে চাও এডুকেশন সেক্টরে, সেটা হচ্ছে এক, যারা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে ভালো মেডেল পায় তাদেরকে ভাই যে কোনো জায়গায় ভর্তি হওয়ার সুযোগ দাও। এমন না যে হাজারে হাজারে মানুষ গোল্ড পাচ্ছে, মেডেল পড়ছে, এমন না। যারা পাচ্ছে তাদেরকে একটু পড়তে দাও না, ফ্রিতে পড়তে দাও। যেখানে চাচ্ছে উইদাউট রিটেন ভাইবা তাদেরকে পড়তে দাও। পলিসি ভেরি স্পেসিফিক লেভেল, জাস্ট একটা কেউ সাইন করবে, পলিসি পাস হবে, এটা ইমপ্লিমেন্ট করবে, এটার জন্য তো কাঠামো টাঠামো কিছু দরকার নেই। সো আমি এই ধরনের স্পেসিফিক চেঞ্জেস চাই। কিংবা আমি আরেকটা জিনিস যেটা চাই, যেরকম ক্রস ডিসিপ্লিন টিচার্স থাকবে। বর্তমান বিশ্বে যেটা চাচ্ছে যে একটা পার্টিকুলার ফিল্ডে না, যারা মাল্টিপল ফিল্ডে কোনো না কোনো কাজ পায় তাদেরকে হায়ার করা, ক্রস ডিসিপ্লিনে এক্সপার্টিস। কিন্তু বাংলাদেশে হায়ারিং প্র্যাকটিস কি, যে তোমাকে একই জিনিস আন্ডার গ্র্যাড, মাস্টার্স, পিএইচডি, এমফিল সব কিছু করতে হবে। তাহলে ভাই ক্রস ডিসিপ্লিন, মাল্টি ডিসিপ্লিন মানুষ তুমি কেমনে পাবা? সো এই একটা পলিসি করেন যেখানে আপনি মাল্টি ডিসিপ্লিন হইলেও মানুষকে আপনি রিক্রুট করতেছেন রিসার্চ ওয়ার্কে কিংবা একাডেমিক হিসেবে, এটা থাকা উচিত, থাকা উচিত। সো এই ধরনের আরও অনেক স্পেসিফিক জিনিস আমি চাই যে বাংলাদেশে আস্তে আস্তে আসবে। কিংবা মনে করো আমি অনেক সময় ভাবছি যে বাঙালিরা, বাংলাদেশিরা, আমরা প্লেন যখন ল্যান্ড করে সাথে সাথে দাঁড়ায় যায়, আমাদের ম্যানার্স, আনসিভিলাইজ বলাটা আসলে খুবই রূঢ় শোনায়, কিন্তু আসলে আমাদের ম্যানার্সের যথেষ্ট অভাবই আছে আসলে। প্লেন ল্যান্ড করার সাথে সাথে দাঁড়ায় যায়, লাইনে দাঁড়ায় না। তো আমি চিন্তা করছি যে লাইনে যদি দাঁড় করায় তাহলে কী করতে হবে। মনে করো মানুষ কোথায় লাইনে দাঁড়ায় প্রাইমারিলি, সরকারি মনে করো বিভিন্ন কাজে, এনআইডি পাসপোর্ট করতে যাচ্ছে, কিংবা মনে করো মেট্রোর জন্য দাঁড়াচ্ছে, কিংবা মনে করো বেসিক যে প্লেসগুলো ফার্ম গেটে দাঁড়াচ্ছে, কিংবা অন্য কোনো জায়গায় যে দাঁড়াচ্ছে। এই ফান্ডামেন্টাল 10টা জায়গা সিলেক্ট করে এইখান থেকে মানুষকে আস্তে আস্তে লাইনে দাঁড় করানো। স্কাউটদেরকে মনে করো আনলা, তারা খুব ভালো হেল্প করতে পারবে। কিংবা অ্যাটলিস্ট তুমি 1,000 জনবল নিয়োগ করলা যারা মানুষকে এই এই লোকেশনগুলোতে লাইনে আনবে, আস্তে আস্তে ওইখান থেকে লাইনে দাঁড়ানো শিখাক। সো আমি এই ধরনের স্পেসিফিক, মেজারেবল, ট্যাঞ্জেবল এই ধরনের অ্যাকশনেবল প্ল্যান নিয়ে আমি চাই যে কাজ হোক। বাট মোস্ট অফ দ্য টাইম যে হ্যান বদলায় যাবে, প্যান বদলায় যাবে, শুনতে ভালো শোনায়, বাট কেমনে অ্যাপ্লাই হবে এটা কেউ বলে না রে ভাই। তো এইভাবে আসলে চলতে থাকে। আমার কারেন্ট যে জিনিসটা আমি আস্তে আস্তে আগাচ্ছি, আমি মানুষের মনস্তত্ত্ব নিয়ে কাজ করতেছি আস্তে আস্তে। আমার ওয়ান অফ দ্য আন্ডারলাইং থিমস হচ্ছে অ্যাওয়ারনেস বানানো অ্যান্ড সেলফ এক্সপ্রেশন শেখানো। অ্যাওয়ারনেস অ্যান্ড সেলফ এক্সপ্রেশন, এই দুটা জিনিস আস্তে আস্তে তৈরি করা। আই হ্যাভ সাম আদার বেটস, যেটা আমি চাচ্ছি যে 2050 আমি বুঝতেছি যে এগুলো জিনিস আসবে, যেগুলো নিয়ে আমি নিজেকে ডেভেলপ করতেছি, বাট ওগুলো নিয়ে হয়তো পরে আলাপ করবো। আমার আন্ডারলাইন থিম হচ্ছে আস্তে আস্তে অ্যাওয়ারনেস বাড়াবো, আস্তে আস্তে আমি তাদের সেলফ এক্সপ্রেশন, নিজেদেরকে প্রকাশ করতে পারবে। এখন তুমি বলতে পারো যে হাউ ডাজ দ্যাট ট্রান্সলেট ভাইয়া, এটা কেমনে ন্যাশনাল গোলে ট্রান্সলেট করে কিংবা ওগুলাতে ট্রান্সলেট করে। বাট জিনিস হচ্ছে তোমার যদি অ্যাওয়ারনেস ডেভেলপ করে, তোমার বাকি সব স্কিল এমনি ডেভেলপ করবে। অ্যাওয়ারনেস এমন একটা জিনিস যেটাতে যে কোনো মানুষ, যে কোনো ন্যাশনালিটি, যে কোনো কমিউনিটি বেনিফিট করবে। তুমি যখন অ্যাওয়্যার হবা, তুমি তোমার পার্সোনাল লাস্ট, গ্রিড, এগুলো জিনিস অনেক কিছু থেকে বেঁচে থাকতে পারবা। তুমি যখন অ্যাওয়্যার হবা, নিজের বিভিন্ন ডিস্ট্রাকটিভ লুপ থেকে বের হতে পারবে। সো অ্যাওয়ারনেস ইজ এ ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট পার্ট। এবং এটার সেকেন্ড পার্ট হচ্ছে সেলফ এক্সপ্রেশন, নিজেকে এক্সপ্রেস করতে পারে, নাহলে তুমি আটকায় যাবা, তোমার স্কিল কেউ জানতে পারবে না, তুমি কমিউনিটির সাথে এঙ্গেজ করতে পারবে না। তাই ফান্ডামেন্টালি আমি এই দুটো জিনিস নিয়ে, তুমি যদি চিন্তা করে দেখো আমি কী কী কাজ করতেছি, এইগুলো কিন্তু রুটেড ইন দিস টু থিংস, অ্যাওয়ারনেস ডেভেলপ করা অ্যান্ড সেলফ এক্সপ্রেশন। আচ্ছা তোমার জন্য ডিফারেন্ট হবে জিনিসটা, আমার আনসার কপি করে না। অ্যাট দ্য সেম টাইম এত কিছু ভাইবেও কি লাভ? আমি মাঝে মাঝে ভাবি যে এত কিছু ভেবে যে ভাবতেছি এটাতে হোয়াটস দ্য পয়েন্ট। কারণ আমি যতটুকু ভাবি স্পিরিচুয়ালিটি ওয়াইজ, দ্য গোল ইজ টু গেট টু জান্নাত। তো হ্যাঁ, আমি আমার নিজের কাজ করবো যতটুকু সম্ভব করবো, বাট লেটস নট লুজ দ্য পয়েন্ট, লেটস নট লুজ দ্য বিগার পয়েন্ট। ন্যাশনাল গোল একটা থাকবে, বাট পার্সোনাল গোল তো দ্যাট ইজ ফিক্স, যাচ্ছে জানতে যেতে হবে, সো এটার জন্য যা কিছু করা লাগবে। ন্যাশনাল গোলও ওই লেভেলে তুমি সেট করতে পারো যত মানুষকে তুমি ভালো মানুষ করতে পারো, যত মানুষকে তুমি জানার দিকে নিয়ে যেতে পারো। তো দ্যাটস দ্যাট, কিছু কিছু জায়গায় তুমি এভাবেই কাজ করতে পারো। দ্যাটস অ্যাবাউট ইট।
30 মিনিট কথা বলে ফেলছি। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। গত 2 সপ্তাহ দেই নেই, অসুস্থ ছিলাম। ফার্স্টে ভাইরাল ফিভার হয়েছে, তারপর লাং ইনফেকশন হয়েছে, তারপর আবার খাইতে পারতেছিলাম না। সো বেশ অবস্থা খারাপ। সো সো ইয়া, তখন রেকর্ড করি নাই। রেকর্ড করতে পারতাম, এমন না যে রেকর্ড করতে পারতাম না। এই অবস্থায় ফাইনাল এক্সাম দিছি। সো পারতাম, বাট ইটস জাস্ট বারবার কাশতেছিলাম। সো বারবার কথার মাঝখানে কাশলে জিনিসটা ডাজ নট মেক সেন্স। আই হ্যাভ হার্ড যে অনেকে বলে ডাউন টাইমে ঘুমানোর সময়, পিসফুল কাজ করার সময় লো ফাই মিউজিক হিসেবে আমার মনোলগ ইউজ করো। তো ওইটার মাঝখানে হঠাৎ করে ধুমধাম কাশতেছি, তাহলে তো জিনিসটা ইন্টারাপটিভ হয়ে যাচ্ছে না? তো হুম, এই হচ্ছে অবস্থা সামনে। এবং এই যে ন্যাশনাল গোলের কথা যে চিন্তা বলতেছি, আমাদের তো সামনে নির্বাচন আসতেছে। আরো কত কিছু যে ফ্লাকচুয়েশন হবে, কত কিছু যে বদলাবে। অ্যান্ড একটা জিনিস গ্যারান্টিড, কিয়স, টু মাচ কিয়স। অ্যান্ড তুমি আজীবন কথা বলে যেতে পারো, বাট আমার কাছে মনে হয় যে কথা বলো, কথা বলা ভালো, ভয়েস রেজ করা ভালো, বাট লক্ষ্য উদ্দেশ্য না থাকলে না আলাপ আলোচনাগুলো খুব ভাইব্রেন্ট আলাপ আলোচনা হয়, বাট এর বাইরে আসলে হয় না। এটা ডক্টর নম চমস্কের খুব সুন্দর ডায়লগ ছিল যে মানুষের ফ্রিডম আস্তে আস্তে যদি কমা দিতে চান, তারা কোন জিনিস নিয়ে কথা বলবে এই জিনিসটা কমান, এবং যেই জিনিসগুলো কথা বলা যায় ওগুলো জিনিসের মধ্যে খুব ভাইব্রেন্ট ডিবেট হোস্ট করেন। তাহলে মানুষ ভাবে তারা অনেক কথা বলতে পারতেছে। সো আমার কাছে অফেন টাইমস মনে হয় যে আমরা বিভিন্ন যখন ইস্যু আসে 2-3 দিন আমরা এটা অনেক কথা বলি, বাট ওটার পরে আমরা চলে যাই। তার মানে আমি কোনো একটা লক্ষ্য নিয়ে আগাই না আর কি, ওটা নিয়ে সাময়িক আলাপ করে আমরা এক্সিকিউশনে আর যাই না। সো ওই জন্য আমাদের কোনো ফান্ডামেন্টাল চেঞ্জেস আসে না। আর যখন আমরা কোনো ইস্যু আসে আমরা অনেক ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই। তো একটা কোয়েশ্চেন তুমি বারবার করতে পারো, যখনই কোনো একটা ইস্যু আসে তুমি নিজেকে আলাপ করতে পারো, আমি এখন যে কন্টেন্টটা দেখছি, কিংবা আমি এখন যে ভিডিওটা দেখছি, কিংবা ছবিটা দেখছি, কিংবা যে আলাপটা করছি, ইজ দিস রেলেভেন্ট টু দ্য ইস্যু? আমরা ইস্যু থেকে অনেক দূরে চলে যাই, খুব দ্রুত সরে যাই। এবং এটা আসলে খুব খারাপ, কারণ মানুষকে ডাইভার্ট করার খুব ইজি। এবং অপটিক্স ইউজ করা যায় যে যে কোনো ইস্যু থেকে মানুষের চোখ সরাইতে হলে অন্য কিছু একটা ইস্যু দিয়ে মানুষ ইজিলি খুব দ্রুত সরে যায়। এখন এটা নিয়ে বলাও খুব ডিফিকাল্ট, মানুষকে তো তুমি ডিরেক্টলি বলতে পারবে না যে দেখেন আপনারা তো ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন। তারা বলবে না এটাও গুরুত্বপূর্ণ, বাট নট নেসেসারিলি। প্রতিটা জিনিসে একটা হায়ারার্কি অফ ইম্পর্টেন্স আছে। কোন জিনিসটা নিয়ে কখন আলাপ করবেন এটাও ইম্পর্টেন্ট। বাট যাই হোক, ওটা পরে বিষয়। তো আমার কাছে মনে হয় অনেক আলাপ আলোচনা হয়, বাট এত আলাপ আলোচনা, লিটল অ্যাকশন দ্যাট টেক্স প্লেস, কিংবা এত আলাপ আলোচনা কিন্তু আমাদের কোনো গোল লক্ষ্য উদ্দেশ্য আমরা যাই না, কোনো ক্ল্যারিটি নেই। যখন অনেক আলাপ আলোচনা হয় কিন্তু কোনো ক্ল্যারিটি দ্বারা হয় না, তখন আমার একটা সন্দেহ দ্বারা মনে হয় যে আসলে যে আলাপ আলোচনাটা হইল, কিংবা যেটাতে আমি এঙ্গেজ করলাম, এটা আসলে মানসিক এন্টারটেইনমেন্টের খোরাক ছিল, কিন্তু আসলে সমাধান এনে দেয় নাই। অনেক আলাপ হয়, অনেক আড্ডা হয়, যেটা মানসিক খোরাক। আপনি অনেক সময় বন্ধুদের সাথে আড্ডা দেন, ভাল লাগে। কিন্তু যখন আপনি বোর্ড মিটিংয়ে বসতেছেন, প্রবলেম সলভিং বসছেন, তখন কিন্তু প্রবলেম সলিউশন বের করতে হয়, অ্যাকশন প্ল্যান মানুষকে ডেলিগেট করতে হয়। ওগুলো আর হয় না। সো দ্যাট মেক্স মি বিলিভ সামটাইমস যে অধিকাংশ আলাপ আলোচনা যেগুলো হয় এগুলো আসলে মানসিক খোরাক। ইউ ক্যান আর্গিউ যে হ্যাঁ ভাই, আপনার তো মনোলগও তো সেম জিনিস। ইয়েস, অফকোর্স। আই নেভার ক্লেম যে আমি কোনো সলিউশন নিয়ে আগাচ্ছি। অ্যাজ আই মেনশনড, ইন্ট্রোস্পেকশন, যে তুমি কানেক্ট করতে পারবা। দ্য 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 আইডিয়া ইজ সেলফ এক্সপ্রেশন অ্যান্ড অ্যাওয়ারনেস। অর্থাৎ অধিকাংশ মানুষ যেটা চিন্তা করতেছে, সবাই বলে যে সবাই ভাবতেছে এইটা তাই, কিন্তু কেউ, অধিকাংশ মানুষ বলে না সে নিজে কি ভাবতেছে। সবাই যদি তার নিজের মনের ভাবটা বলতো, তাহলে আমরা সবাই ওই জিনিসগুলো কম্বাইন করে একটা আইডিয়া পাইতাম যে সবাই কি ভাবতেছে। কিন্তু না, কেউ নিজের কথা বলবে না, সবাই বলবে যে ও মানুষ এটা ভাবতেছে, অন্যকে দিয়ে রেফার করবে। সো অ্যাট লিস্ট আই ট্রাই টু বি দ্য পার্সন যে নিজে কি, আমি কি ভাবতেছি আমি তোমার সাথে বলতেছি, বাকিটা তুমি মিলাই নাও। ইয়া, there's that. Thank you so much for listening. দেখা হবে দ্রুত ইনশাল্লাহ। টিল দেন, টেক কেয়ার, ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফেজ। ঘুম ধরছে কেন আমি জানি না, ঘুমাইছি ঠিক মতো, বাট কাশি আসতেছে, অনেকক্ষণ ধরে কাশি আটকে আছে। তো yeah, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, লাভ ইউ সো মাচ, বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।